একটা সেকেন্ডকে আপনারা কাজে লাগাবেন। আপনারা আহমেদ ইমতিয়াজ বুলবুলের নাম শুনছেন বোধহয়। সর্বশ্রেষ্ঠ একজন গীতিকার, মানে গান লিখতেন। উনি একটা কথা বলছিলেন, ওনার কথাটা খুব মূল্যবান ছিল। আমি কোনো এক সময় যে ক্লোজ আপ ওয়ান আছে না, সালমা যখন ইয়ে হলো তখন একবার দেখছিলাম, ইউটিউবে দেখছিলাম। আমি কিন্তু অত সময় আমার থাকে না, আমি ওকে দেখা না। যদি বিশ্বকাপ চলে গেলো একটা ম্যাচে কিন্তু আমি দেখিলাম, জাস্ট হাইলাইটস 2-3 মিনিট টাইমে দেখছিলাম এরকম। তো উনি একটা কথা বলছিল যে আপনি আজকের সময়কে সব কিছু বুঝাই দেন, সময়কে কাজে লাগান, সময় একদিন আপনাকে এমনভাবে সব ফেরত দিবে যেটা আপনি প্রত্যাশাও করেননি। ওনার এই কথাটা ছিল, সময়কে আপনার যে কাজটা করার দরকার সেটা আপনি করে যান। আপনি এক্সপেক্ট করার দরকার নাই যে আমি কালকেই ফল পাবো, কিন্তু সময় আপনাকে ঠিকই সেই জায়গাটা ফেরত দেবে আপনাকে। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যদি উনি বা আলাদা সাইজের একজন মানুষ, কিন্তু কথাটা খুব গুরুত্বপূর্ণ বলছেন। এরকম অনেক দার্শনিক মনীষী আছে, তারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে যেগুলো আমাদের জীবনের জন্য খুবই জরুরি। একজন দার্শনিক সারা জীবন দর্শন করে একটা কথা বলে, একটা লাইন বলে, সারা জীবনের অভিজ্ঞতাকে কেন্দ্র করে একটা লাইন বলে, সেটা আমরা নিমিষে পেয়ে যাচ্ছি, তাই না? সারা জীবন সে গবেষণা করে, সারা জীবন কাজ করে, সে একটা লাইন, দুটো লাইন উক্তি সে প্রকাশ করে গেছে, ওইটা আমরা মুহূর্তের মধ্যে পাচ্ছি। তাহলে আমরা কতটা লাকি এই সময়ে। এরপরেও যদি আমরা নিজেকে তৈরি করতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা ছাড়া কিছু না। মানব হিসেবে জন্ম নেওয়াটা একেবারে অপরাধ হয়ে যাবে। সাকসেস হতেই হবে, কারণ আমাদের সাকসেস হওয়াটাই হচ্ছে মূল কাজ। আমরা কিন্তু সাকসেস হয়ে পৃথিবীতে আসছি, আপনারা জানেন তো যে বাবা মায়ের যখন মিলন হয় 2 লক্ষ শুক্রাণু মায়ের ডিম্বাণুতে প্রবেশ করে, 1,99,999টা ফেল হয়ে যায়। আমরা যারা আছি আমরা পাস করছি। তবে সেই সময় 2 লক্ষ মানে ভ্রূণের সাথে, প্রাণের সাথে আমরা যুদ্ধ করে এই জায়গায় আসছি। আর এখানে সামান্য ইংলিশ লাগবে, স্পিচ কম্পিটিশন, সামান্য দৌড়াদৌড়ি, এই সেই কি টাইম হচ্ছে তাহলে। তাহলে এই জায়গাটা যদি আমাদের কাজ করে যে আমরা তো জয়ী হয়েই আসছি, পরাজিত হয়ে মারা যাবো মানে, পরাজিত হয়ে থাকবো মানে, তাই না বিষয়টা? আমরা উত্তরাধিকার হিসেবেই আছি, জয়ী হয়েই আসছি পৃথিবীতে। তো জয়ী হয়েই তো মারা যাবো। জয়ী হবো কখন আমরা? পৃথিবীটাকে যখন সুন্দর করবো, যখন নিজে এস্টাবলিশড হবো, আমার পরিবারটা এস্টাবলিশড হবে, আমার পরিবার আমার কাছে সাপোর্ট পাবে, আমার সমাজ পাবে, আমার দেশ পাবে, আমার এই পৃথিবীটা পাবে আমার কাছ থেকে। আমি সবসময় এটাই মনে করি যে আমি জন্মগ্রহণ করা মানে আমি ঋণগ্রস্ত হয়ে জন্মগ্রহণ করছি। যেদিনে জন্মগ্রহণ করছিস আমার পরিবার আশা করছিল যে আমার ছেলে হয়েছে, বড় হয়ে কী করবে, ভালো চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, আমাদেরকে খাওয়াবে, আমাদেরকে সাহায্য করবে, আমাদের সাপোর্ট করবে। আমাদের সমাজের মানুষও তাই মনে করছিল, দেশের মানুষও তাই, দেশ সরকারও তাই আশা করে যে আমার একটা পৃথিবীতে বাংলাদেশে যদি একটা প্রাণের জন্ম হয় সেটা যেন একজন সুনাগরিক হয়, তাই না? এরকম এক্সপেকটেশন আমাদের প্রতি সবারই আছে। এই কথাগুলো যখন আমি চিন্তা করবো, তখন কিন্তু আমাকে সমাজের জন্য কিছু করতে হবে, আমার জন্য কিছু করতে হবে, এই জিনিসটা কিন্তু আমাকে তাড়িত করবে, আমাকে তাড়না দিবে। তো সময় বাড়াবো না, একটু মধ্যরাত হয়ে গেছে। আসলে এই এনভায়রনমেন্টটা থাকার আমি অনেক চেষ্টা করছি, আপনারা হয়তো জানেনই না। আমি এই মাসে 2টা জব কিন্তু রিজেক্ট করছি। যাবো না, আর কিছুদিন যাবো, আর কিছুদিন যাবে, আমি থাকি আবহাওয়া ভাই জানি। এবং সেই জবগুলো ছিল মনে করেন এখনকার মাস্টার্স পাস করার পরে যে মানুষের একটা স্বপ্ন থাকে এত টাকা স্যালারির জব, তার থেকে 3 গুণ স্যালারির জব ছিল। তারপরে আমি এগুলো ইয়ে করছি যে না, আগে 2.5 মাস আসছি এখানে থেকে যাই, হয়তো এর থেকে বেটার কিছু পাবো, এর থেকে বেটার কিছু পাবো। আর সব থেকে বড় হয়েছিল আমার এনভায়রনমেন্টটা এত বেশি ভালো হয়েছিল এই জন্য যে আমার একটা লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে আছি। অনেস্টলি বলি, আমি যদি বাসায় থাকতাম হয়তো এই পরিবেশটা পাইতাম না। এখানে আসলে ইংলিশ কথা বলতে হয়, বাংলা বলা যাবে না, বাড়িতে তো এটা সম্ভব না, তাই না? তো এই যে এনভায়রনমেন্টটা আমাকে খুব বেশি টানছিল। তারপর যখন এই জব অফারটা পাইলাম তখন চিন্তা করলাম যে 2টা জায়গা থেকে জব ডিক্লাইন করছি, মানে বাতিল করছি, তার মানে আমার 2টা জায়গা কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে, যেহেতু আমি এই সেক্টরেই কাজ করি।
দুইটা বন্ধ হয়েছে। এবং এটাও যদি বাতিল করি তখন 3টা অর্গানাইজেশন আমার জন্য ক্লোজ হয়ে যাবে। তার মানে আমার স্কোপ কমে যাচ্ছে জি দিনের পর দিন। এমনি তো চাকরি বাকরি কঠিন হয়ে যাচ্ছে, সেজন্য একটু কনসিডার করার পাশাপাশি বাড়ির পাশেই বলা চলে রংপুর এবং নাটোর কাছাকাছি, কিন্তু 150 কিলোমিটার, সর্বোচ্চ 150, 120 বা 150 কিলোমিটার। সেটার জন্য আর কি ইয়ে করে যে না, আজকে একটা জব যেভাবে সহজে পাইলাম, জব কিন্তু সহজ না পাওয়া, এটা জানেনই তো। জি তারপরে যেভাবে পাচ্ছি আমি, এটা হয়তো বা 1 মাস 1 বছর পর এইভাবে পাবো না, সুযোগটা থাকবে না। হ্যাঁ, সেই জন্য আর কি ওইখানে যাওয়া। আসলে আমি সত্যি মিস করবো, এই পরিবেশটাকে খুব মিস করবো। আর ফোন নাম্বার, হ্যাঁ অবশ্যই সবার কাছে আমার ফোন নাম্বার থাকবে এবং আমিও যোগাযোগ করবো। আমি আপনাদেরকে স্পেশালি বলবো, আমাদের একটা আপনারা এখানে যারা আছেন 9টার পর বা 9টার পর আপনারা একটু নিজেরাই এখানে প্র্যাকটিস করতে পারেন। আমরা যেমন 2-4-5 জন মিলে প্র্যাকটিস করতাম মাঝে মাঝে, কন্টিনিউ করা সম্ভব হয়নি, মাঝে মাঝে পরিবেশ যদি অনেকগুলো থাকতো আমরা করতাম। কিন্তু আমরা দেখছি যে যারাই এটা করছি কিছু না কিছু আমাদের ইমপ্রুভ হয়েছে, অবভিয়াসলি। যারা প্র্যাকটিস করছে। তো আপনারা যদি প্র্যাকটিসটা করেন তাহলে আমার মনে হয় ভালো হবে। আমিও জয়েন করবো আপনাদের সাথে, অনলাইনে যাবো, কোনো সমস্যা নেই। কারণ আমি যখন জবে যাব 5টা পর্যন্ত আমার ডিউটি থাকবে, তারপর হচ্ছে 6টা, তারপর তো 7টা পর থেকে আমি থাকবো। এমন না যে আমার ফ্যামিলি আমার সাথে থাকবে, ব্যাচেলার হিসেবে থাকবো। তো 7টা থেকে 10টা 11টা পর্যন্ত আমি থাকবো। তখনের সাথে যদি 1 ঘন্টা থেকে আধা ঘন্টা থেকে এটা মনে করবো যে আমি ইংলিশ ল্যাবেই আছি। জি জি মাশাআল্লাহ। আমার হয়তো আমার হয়তো বা ইয়েটা ওইখানে থাকবে, কিন্তু মনটা এখানে পড়ে থাকবে। সত্যি কথা বলছি যে আমার আগের 2টা জব ডিক্লাইন করার মূল উদ্দেশ্যটা হচ্ছে এনভায়রনমেন্টটা আমি আসি, থাকি আরও কিছুদিন, ভালো লাগতেছে, থাকি। তো শেষ পর্যায়ে এসে বিভিন্ন চিন্তা আরও, যেহেতু আমি একজন সাংসারিক মানুষ, তাই না, জি জি পরিবার আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাবা মা, আমরা এক পরিবারে খাই। হ্যাঁ, আমি একমাত্র মনে করেন বলা চলে যে পর্যবেক্ষণ ব্যক্তি। বাবা আছে, বাবা ছোটোখাটো দোকান তাকে করে দেওয়া হয়েছে শুধুমাত্র তাকে চলার জন্য। তো সেই জন্য চিন্তা ভাবনা করলাম যে না, জয়েন করি। হয়তো বা এরকম পরিস্থিতি নাও পেতে পারি। জি জি তো আপনাদের প্রতি আমার এতটুকু রিকোয়েস্ট, আপনার ওই যে আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথাটা, আপনার সময়টাকে, আপনার কাজটা আপনি সময়কে বুঝে দেন। যে সময় কাজটা করার সেটা আপনি তাকে বুঝে দেন, ও কিন্তু আপনাকে রিটার্ন ব্যাক দিয়ে দেবে। এটাই আমার মূল কথা, জি জি যে আপনার সময়টাকে অপচয় করেন না। টাইম এন্ড ওয়েট ফোন, এটা খুব কমন কথা, খুব পুরাতন কথা, সবার জানা কথা। কিন্তু এটাকে একটু উপলব্ধি করেন, এটাকে বাস্তবে রূপান্তর করেন, দেখবেন যে অবশ্যই ইনশাল্লাহ আমরা কিছু না কিছু করতে পারবো। জি ইনশাআল্লাহ। প্রত্যেকটা পরিবারের আমাদের বাবা মারা আশা করেছে আমাদের উপরে। আপনারা হয়তো জানেন না, আপনাদেরকে আরেকটা ইয়ে বলি, তাহলে আপনারা আপনাদের ইয়েটা বুঝতে পারবেন। প্রত্যেকের এখানে একটা হিস্ট্রি আছে। এই যে 30-35 হাজার টাকা ম্যানেজ করে এখানে আমরা যে আসি আর মাস, আমাদের বাবা মা যে ইনভেস্ট করছে এই টাকাটা কীভাবে করছে সেটা তারা জানে। কিন্তু জি আমি এখানে কীভাবে আছি এটা কি সুন্দর একটু 1 মিনিটে শেষ করি। জি জি বলেন। আমি এখানে আসার আগে যেহেতু ফ্রি ছিলাম, ফুল টাইম আমি কিন্তু এগ্রিকালচারের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। 3টে ফসল আমি চাষ করতাম, তার মধ্যে একটা ফসল চাষ করতাম ভুট্টা, আপনারা জানেন সবাই। জি জি ভুট্টা 6 মাসের একটা ক্ষেত, 5.5 মাস 6 মাস লাগে। সেই ভুট্টা আমার নিজের হাতে মনে করেন রোপণ করা, সেগুলো বড় হওয়া, সেগুলো পরিষ্কার করা, স্প্রে করা, মেডিসিন দেওয়া, সার ছিটানো, সবগুলো আমার নিজের করা। এটা করার পরে যখন ভুট্টা তোলা হলো, হারভেস্ট করা হলো, শুকানো নিয়ে মুশকিল, কারণ বৃষ্টি ভিজলে নষ্ট। জি জি এরকম অনেক কষ্ট করে দেখা গেল সবগুলো করার পরে, বিক্রি করার পরে হইল 33,000 টাকা। আমি করছি, কিন্তু আমার পরিবার কিন্তু সাপোর্ট দিচ্ছে। এখানে 4-5 জন আমার পরিবারে, আমার বাবা ছিল, মা ছিল, ছোট ভাইরা ছিল। মাঝে আমার ছেলেও যেত ছাগলা সিগনা দেখার জন্য। জি জি মানে সবাই কিন্তু আমরা এখানে সম্পৃক্ত ছিলাম। সবার সমন্বিত টাকা 33,000 আছে, আমার এখানে যাচ্ছে 32,500 টাকা। আরো মনে করেন আদার্স খরচ হচ্ছে 40,000 টাকা, কম না। টাকাটা কিভাবে আসছে? আমার 6 মাস আমি ফুল টাইম সেখানে শ্রম দিচ্ছি, আমার পরিবার সেখানে সাপোর্ট দিচ্ছে, সেখান থেকে টাকাটা আসছে। তাহলে আমি যদি এটা অনুধাবন করি, তাহলে আমি সময়টাকে কিভাবে কাজে লাগাবো?
এরকম যদি আপনারাও অনুধাবন করেন যে আমার মা আমার বাবা কিভাবে টাকাটা ম্যানেজ করছে সে ভালো জানে। আপনারা হয়তো এখন আছেন, এখন বুঝবেন না বিষয়টা, যে বাবা মার জায়গাটা কি আপনারা হয়তো এখন বুঝবেন না। আমি কখন বুঝছি সেটা আপনাদেরকে বলি। আমার যখন প্রথম সন্তান হয়, বাবা মাকে আমি সবসময় শ্রদ্ধা করতাম, করি, ইনশাল্লাহ করবো। আমি এটা ইয়ে করে বলি, আল্লাহ যদি কোনো ভুল দূরে ক্ষমা করে দেয় যেন, এরপরেও আমি খুব শ্রদ্ধা করি, করার চেষ্টা করি। কিন্তু তাদের শ্রদ্ধার জায়গাটা আরও বেড়ে গেছে কখন, যখন আমার প্রথম সন্তান হয়, যখন আমরা একসঙ্গে ঘুমাইতাম, আমার স্ত্রী সহ, মাঝখানে তো আমার সন্তান থাকতো। ইয়েস। মনে করেন যে রাতের মধ্যে 30-35 বার প্রসাব করে, আমার করতাম না, জি 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 30-35 বার ওর মা উঠে মনে হয় শুধু চেঞ্জ করে দেয়। তাহলে রাতে ঘুমাইটা কখন? তাহলে আমিও তো এরকমটা করছি, তাহলে আমার মাও তো এরকমটা শিকার হয়েছিল। তাহলে সেই জায়গায় আমি তাকে কীভাবে রাখার কথা, কীভাবে রাখতেছি, কীভাবে রাখবো, জি আমি তো দেখেছি। আমার স্ত্রী মাঝে মাঝে রাতে যখন সে ইয়ে ছিল, কনসেপ্ট প্রেগনেন্ট ছিল, বাচ্চা যখন হয়নি, মাঝে মাঝে ঘুম থেকে উঠে বসে থাকতো। কেন বসে থাকতো? ওই বাচ্চার মুভমেন্ট, একটা যন্ত্রণা তো থাকে। জি জি আমি অনুধাবন করতাম বিষয়টা। আবার উঠে গিয়ে জানলা ধরে দাঁড়ায় থাকতো। তো এগুলো কিন্তু অনুধাবন করার মতো বিষয়। জি ছোট্ট বিষয়গুলো ছোট্ট। আমি আমি এমন হলে ঘুমাইতেই পারতাম, তো ঘুমাই থাকতে তো পারতাম, তাই না? ছেলে মানুষ তো। কিন্তু আমি এটা অনুধাবন করার চেষ্টা করছি যে বিষয়টা আসলেই এরকম। তাই আমার ক্ষেত্রে যদি আমি চিন্তা, আমার মার ক্ষেত্রে তো এরকমটা ছিল, তাহলে তাদের প্রতি কীরকম হওয়া দরকার? আপনি যদি সেটাই যদি করেন, তাহলে আপনার কাজটা আপনাকে করতে হবে। সেটাই আবার ঘুরে ফিরে একই কথা, সময়ের কাজটা আপনাকে সময় করতে হবে। এদের এখানে শাকির আছে, খুব বয়স কম, এখনো অনেক সময় পড়ে আছে, তাই না? তবে এখনো তোমরা এরকমটা মনে করো যে আমাদের তো অনেক সময় পড়ে আছে, অনেক কিছু শেখার সময় কিন্তু কারো নেই, কেউ জানে না কার কতটুকু সময় আছে। জি জি ঠিক আছে, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনারা জানেন না, মানে আমার জীবনের শিক্ষার অনেক কিছু মানে শেষ নাই। আমাকে দিয়েই বলি, এই যে আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা হয়তো জানেন। জি জি বলছেন। এই যে তার প্রমাণকে দেখলাম, জি এগুলো প্রমাণ, এটা পুরোটাই কিন্তু আমার নাই, একদম এই পুরো অংশটাই কিন্তু আমার নাই। ওরে এটা আল্লাহ। সেলাই করা হয়েছে, এখানে টোটাল 39টা সেলাই ছিল। আমার এই দাঁতগুলো কিন্তু না, আপনারা জানেন কি? হ্যাঁ। তাহলে কিন্তু আর্টিফিশিয়াল। মানে আমার অ্যাক্সিডেন্টে যখন হয় আমি জানি না, আমি নামবো 30 সেকেন্ড সর্বোচ্চ, আর সিএনজিতে গেলে আমি আমার জায়গায় নামবো, বাসে উঠবো, ব্যাগ ট্যাগ সব বসাইছি। অ্যাক্সিডেন্ট কখন হয়েছে আমি আর জানি না। এরকমটাই বোধহয় হয় যে অ্যাক্সিডেন্টের আগে মনে থাকে না কোনো কিছু। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি সেখানে পড়েছিলাম, সিএনজি এক জায়গায় দাঁড় করাইছে, রাখছে, রেখে আমাকে নামাইছে, নামায় আমাকে কীভাবে হসপিটাল নিয়েছে আমি কিছুই যাই না। প্রথম যে হসপিটাল ছিল আপনাদের নীলফাম নেত্রকোনা, তারা নেয়নি আমাকে, আমার কন্ডিশন দেখে। মানে এত ভয়ঙ্কর সিনারি ছিল আমাদের ফেসে। আল্লাহ। তারা আমাকে ময়মনসিংহে পাঠিয়েছিল। তারপর সেখানে গিয়ে আমি চোখ খুলে দেখি যে সামথিং ইজ হ্যাপেনিং। আমি যাই ভেবেছি ভাই, আমি এখানে কেন কী হয়েছে আমার? এবার বলছে ভাই কিছু না, একটু ইয়ে হয়েছিল, সমস্যা আপনার এখানে কেটে গেছে। দেখলাম যে আসলে কেটে গেছে, রক্ত বের হয়ে আসছে। তারপর আমি দাঁত খুঁজে পাচ্ছি না, দাঁত তো খুঁজেই পাচ্ছি না। জিভটা যখন এমন করতেছি, তখন এটা কাটা দেখা যায় না, জি 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 এই অংশটা খুলে গেছে, মানে ঝুলে যাচ্ছিল, জিভটা আমার বাইরে আসতেছে, রাখলাম। তখন আমি বুঝলাম যে না, এটা তো অনেক বেশি সমস্যা ছিল। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, মানে চোখ আমি 2 ঘন্টা আমার বন্ধ ছিল, ঠিক আছে? মানে 2 ঘন্টা আমি ছিলামই না পৃথিবীতে। জি এটাতে এমনও হতে পারতো যে আর চোখটা আমার খুলতোই না। তো আপনি কিভাবে মনে করেন যে আপনার সময় আছে? এটা মনে করার কোনো উপায় নাই যে আমার অনেক সময় পড়ে আছে, আমার বয়স 16-17 আছে, 18 চলছে, আমার অনেক সময় আছে শেখা। এটা মানে নেওয়ার আপনার কোনো সুযোগই নেই। আপনার যে সময়টা আছে সেইটা সময় নেন। আজকে একটা কথা বলছিলেন না আপনি যে টুডে, আজকে সব কিছু আপনাকে করতে হবে। জি 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 টুডে শেষ টুমরো, মানে আপনি আজকে যেটা করবেন, গতকাল সেটারই, আগামীকাল সেটারই ফল আপনি পাবেন। আপনি আগামীকালের জন্য যদি চিন্তা করেন যে আমি আগামীকাল এটা করবো, তার মানে একটা লস প্রজেক্ট এটা।
তো যাক, অনেকগুলো কথা বলে ফেললাম, আপনাদের অনেক সময় নিলাম, হ্যাঁ, সময় নষ্ট আল্লাহ। হবে না। অনেকগুলো আপনি কথা বলতে বললাম। থাকেন, নো প্রবলেম। কথা বলতে গেলে আমার অনেক কথা এসে যাবে। হুম, তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি আবারও রিকোয়েস্ট করবো, অন্তত পরিবারের প্রতি দায়বদ্ধ হন। জি যদি জি পরিবারের প্রতি দায়বদ্ধ হন, আপনি একজন ভালো মানুষ হতে পারবেন। আমার এতটুকুই কথা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার উজ্জ্বল এবং উন্নত জীবন কামনা করছি। সবাই ঘুমানোর চেষ্টা করেন। আর কালকে আমি ইনশাল্লাহ দেখা হবে, আপনাদের সাথে দেখা হবে। কালকে ইনশাল্লাহ চলে যাবো, বাইকে চলে যাবো। সকালে বোধহয় যাওয়া হবে না, সিওসের সাথে এখনো কথা হয়নি। আচ্ছা আচ্ছা। হুম, আর হচ্ছে আমাদের ব্যাংক পেপারটা তাহলে আমরা যাবো কালকে। I think it's already a handover. All our, অলরেডি হ্যান্ড ওভার। I think.